জটিল আয়নের সংকরণ বোঝার জন্য আমাদেরকে ৪টি বিষয় প্রথমত মনে রাখতে হবে বা জানতে হবে। ১ নাম্বার, যে জটিল যৌগের সংকরণ আমরা বের করব, নির্ণয় করব, সেই জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আমাদেরকে জানতে হবে। ২ নাম্বার হচ্ছে সন্নিবেশ সংখ্যা, অর্থাৎ কতগুলো লিগ্যান্ড ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত হচ্ছে সেটা। ৩ নাম্বার হচ্ছে লিগ্যান্ডের শক্তিমাত্রা। লিগ্যান্ডের একটি শক্তিমাত্রা রয়েছে, একটা চার্ট রয়েছে, সেই চার্ট অনুযায়ী আমাদেরকে লিগ্যান্ডের শক্তিমাত্রাটা মনে রাখতে হবে। এবং ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে লো স্পিন তত্ত্ব। এই লো স্পিন তত্ত্ব হওয়ার কারণে ইলেকট্রন পেয়ার হতে পারে না, এটা আমাদের জানতে হবে। এখন যে কোনো জটিল যৌগের সংকরণ নিশ্চিত হওয়ার জন্য আমাদের যে এই ৪টা রুলসই জানতে হবে এরকম না, কোনোটার ক্ষেত্রে অটোমেটিক্যালি হয়ে যাবে, যেগুলো একটু সহজ। আর বিশেষ সংকরণ যেগুলো রয়েছে জটিল আয়ন বা জটিল যৌগের, সেগুলোর ক্ষেত্রে এই ৪টা পয়েন্টের কোনো না কোনো পয়েন্ট আমাদের কাজে লাগবে বা একাধিক পয়েন্টও আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা দেখো, আমরা যদি CuNH342+ অর্থাৎ ট্রিটামিন কপার 2 আয়নের এই জটিল আয়নটার মানে আমাদের সংকরায়ন যদি আমরা নির্ণয় করতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাদের প্রথমত জানতে হবে যে কেন্দ্রীয় পরমাণু কোনটা। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কপার। এখন এই কেন্দ্রীয় পরমাণু কত জারণ মান ব্যবহৃত হচ্ছে, এখানে +2 জারণ মান ব্যবহৃত হচ্ছে। এটা যদি না জানা থাকে তাহলে হচ্ছে এখান থেকে বের করে নেওয়া যাবে। NH3 এর হচ্ছে জারণ মান হচ্ছে 0, কারণ এটা একটা যৌগ। তাহলে কপারের হচ্ছে জারণ মান হচ্ছে +2 ব্যবহৃত হচ্ছে এখানে। তো এখানে কপারের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। কপারের লাস্টের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3d10 4s1। আমরা জানি যে এখানে একটু স্পেশাল হয় যে 4s2 হওয়ার কথা নরমালি, কিন্তু 3d9 এর চেয়ে 3d10 ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল হওয়ার কারণে 4s1 হয় এবং 3d10 হয়। তো যখন কপার 2+ আয়ন সৃষ্টি হয় তখন 4s1 এর একটা ইলেকট্রন এবং 3d10 এর একটা ইলেকট্রন চলে যায়, এবং অর্থাৎ 3d9 4s0 হয়ে যায়। 4s0 মানে হচ্ছে এটার কিন্তু 4p এবং 4d অরবিটালও রয়েছে। এখন এই অবস্থায় কপার 2+ আয়নের ক্ষেত্রে এটা যেহেতু একটু স্পেশাল ইলেকট্রন বিন্যাস, এক্ষেত্রে হচ্ছে আমাদের লিগ্যান্ড কতগুলো যুক্ত হচ্ছে এখানে, অর্থাৎ সন্নিবেশ সংখ্যা কত কোন যৌগের কত, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সংকরায়নটা হয়। যেমন আমাদের যদি সন্নিবেশ সংখ্যা 4 হয়, যদি সন্নিবেশ সংখ্যা 4 হয় তাহলে আমাদের এই যে 3d9 অর্থাৎ এই যে 3d অরবিটালের যে লাস্টের যে অযুগ্ম ইলেকট্রনটা বা বিজোড় ইলেকট্রনটা, সেটা আউটার সেলে চলে যাবে। আউটার সেল বলতে 3d তে থাকবে না, এটা 4d তে চলে যাবে। 3d তে না থেকে এটা কোথায় চলে যাবে? 4d তে চলে যাবে। আর যদি সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6 হয়, তাহলে সন্নিবেশ সংখ্যা 6 হলে কপারের যে 3d9 এর যে লাস্ট যে বিজোড় ইলেকট্রনটা সেটা 3d তেই থেকে যাবে। আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা যদি 4 হয়, 3d9 এর বিজোড় ইলেকট্রনটা 4d তে চলে যাবে। আর যদি আমাদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6 হয়, তাহলে এই যে 3d9 এর বিজোড় ইলেকট্রনটা সেটা 3d তেই থেকে যাবে। আচ্ছা, তো এখানে আমরা আলোচনা করছিলাম CuNH342+, অর্থাৎ এখানে আমাদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। তো 4 সন্নিবেশ সংখ্যা হইলে এই যে 3d9 এর বিজোড় ইলেকট্রনটা, এই 3d9 এর বিজোড় ইলেকট্রনটা 4d তে চলে আসে। তাইলে আমাদের 3d হচ্ছে ফাঁকা হয়ে যায়। 3d এর একটা ফাঁকা জায়গা তৈরি হয়। আমরা জানি d অরবিটালে হচ্ছে মোট 5টা ফাঁকা জায়গা থাকে। তাইলে 5টা ফাঁকা জায়গায় 4টাতে 4 জোড়া ইলেকট্রন, এবং নবম ইলেকট্রনটা সেটা 4d তে চলে যাওয়ার কারণে 3d তে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়। তাহলে লিগ্যান্ড হচ্ছে আমার এক্ষেত্রে 4টা লিগ্যান্ডের একটা লিগ্যান্ড d তে, একটা লিগ্যান্ড 4s এ, এবং 3টা লিগ্যান্ড আমাদের হচ্ছে সরি 2টা লিগ্যান্ড হচ্ছে আমাদের 4p তে চলে যায়। তাহলে 3d তে একটা, 4s এ একটা, 4p তে 2টা লিগ্যান্ড যুক্ত হয়। তাহলে এখানে সংকরণ হলো হচ্ছে DsP2। তবে আমাদের
CuNH4 2+ অর্থাৎ টেট্রামিন কপার 2 আয়নের ক্ষেত্রে DsP2 হলেও, নর্মাল প্রসিডিউর অনুযায়ী DsP2 হলেও এই ক্ষেত্রে পরীক্ষায় বাস্তবিক অর্থে দেখা যায় যে এটার হাইব্রিডাইজেশনটা অ্যাকচুয়ালি sp2d। সো এখন বর্তমানে আগে যদিও DsP2 ব্যবহার করা হতো, বর্তমানে হাগিংস কারেকশনের মাধ্যমে এটা sp2d হাইব্রিডাইজেশন হিসেবে অভিহিত করা হয়। শুধুমাত্র এটার প্র্যাকটিক্যাল যে ফলাফল সেটার উপর ভিত্তি করে বেসিক যেই জিনিসটা সেটাতে DsP2ই হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি বা বিভিন্ন রিঅ্যাক্ট্যান্টের সাথে রিঅ্যাকশনের কথা আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে এইটা sp2d হাইব্রিডাইজেশনের জটিল আয়নগুলো বা জটিল যৌগগুলো যে রকম রাসায়নিক বৈশিষ্ট্য প্রকাশ করে সেই ধরনের রাসায়নিক বৈশিষ্ট্য প্রকাশ করার কারণে বর্তমানে অত্যাধুনিক যে কারেকশন সেটাতে sp2d হাইব্রিডাইজেশন হচ্ছে বলে ধরা হয়।